তাহলে এবার হলো নিউটনস লস অফ মোশন। ক্লাস 9-এ অনেকটাই পড়া আছে এটা, তো তারপর থেকে আরও ইলাবোরেট করা যাক। তাহলে নিউটনস লসে আমরা যে লগুলো পড়ি সেইটা হলো যে গতিসূত্র, সেটা হলো তিনটে গতিসূত্র আছে। তো যেটা বলা হয় নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্র, এই জানাগুলো আরেকবার বলতে হয়, না হলে ইনকমপ্লিট থেকে যায়। তাই প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। তাহলে এইটা হলো প্রথম গতিসূত্র। এইটা ক্লাস 9-এ অলরেডি পড়ানো আছে, এটা জানে, সবাই জানে এটা, মানে এই লেভেল অবধি আসার সময় তারা সব জেনে গেছে এটা। কিন্তু এখান থেকে আবার ওই একই আলোচনাগুলো। তাহলে এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে বল প্রয়োগের দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন সম্ভব, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করা যাবে, গতিশীল বস্তুকে স্থির করা যাবে। সেই বলটা কেমন হতে হবে? বাহ্যিক বল হতে হবে, বাইরে থেকে। তো একটা একটা করে বলা যাক। তাহলে এইখান থেকে, এই প্রথম সূত্র থেকে আমরা যেটা জানতে পারি যে বল কাকে বলে, বলের সংজ্ঞাটা কী। তাহলে এখান থেকে কী কী পাওয়া যেতে পারে, যে বল কি, তো বলতে পারি এখান থেকে। আর 2 নম্বর যেটা জানা যেতে পারে সেটা হলো যে বলটাকে বাহ্যিক হতে হবে। তো বল বাহ্যিক হতে হবে, অর্থাৎ একটা গাড়ির মধ্যে বসে থেকে গাড়িকে যেমন ঠেলা যাবে না, একটা চেয়ারে বসে থেকে যেমন চেয়ারটাকে তোলা যাবে না, তার মানে কারণ সেই গাড়ির মধ্যে বসে থাকার সময় ওই যে বল প্রয়োগ করছে সে গাড়িরই অংশ, সেটা ইন্টারনাল ফোর্সেস হয়ে গেছে। তাই যেহেতু ওটা ইন্টারনাল ফোর্সেস, তাই জন্য ওটা একে অপরকে ক্যান্সেল করবে। এবার কীভাবে করবে না করবে আরও ডিটেলসে পড়ে দেখব আমরা। তো কিন্তু বাইরে থেকে হলে সেটা পসিবল। বা আরেকটা বলা যেতে পারে চেয়ারে বসে থেকে চেয়ারটাকে তোলা, মানে পাটা মাটিতে না রেখে চেয়ারের উপরেই রেখে ওইভাবে বসে যদি চেয়ারটাকে তোলা যেতে পারে, যেটা সম্ভব নয়। তাহলে বল যদি বাহ্যিক না হয় তাহলে সেই বলটা ইন্টারনাল ফোর্সেস হয়ে যায় এবং সেটা কোনোভাবে অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয় না।
তাহলে এখান থেকে কী কী ডিরাইভড হচ্ছে ওটা একবার লিখে দিচ্ছি। ডেফিনেশন অফ ফোর্স। আর আরেকটা যেটা করা যেতে পারে সেটা হলো আরেকটা কনসেপ্ট আমরা এই প্রথম ল থেকে, এটাও আমাদের পড়া, জাড্ডো বা ইনার্শিয়া। ইনার্শিয়াটা কি? কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থায় থাকার ধর্মকে জাড্ডো বলে। মানে যে অবস্থায় সে আছে সেই অবস্থাতেই যদি সে সেটাকে বজায় রাখতে চায় তাহলে তাকে আমরা কি বলবো? জাড্ডো বা ইনার্শিয়া। তাহলে আবার আমরা এটাও পড়েছিলাম, এই জাড্ডো আবার দু ধরনের হয়। একটা হয় স্থিতি জাড্ডো বা ইনার্শিয়া অফ রেস্ট। স্থির বস্তু স্থিরই থাকতে চাইছে, মানে স্থির অবস্থায় থাকার প্রবণতাটা। আর এখানে এটা তো গতিজাড্য, এটা হলো আমার ইনার্শিয়া অফ মোশন, মানে সরল রেখা বরাবর গতিশীল থাকতে চাইছে সেটা। তো এর অনেক উদাহরণ আমরা জানি, তাই আর বইতেও আছে, তাই আর এই জায়গাটা নিয়ে আর বেশি কিছু বললাম না। ওই বাসের একই উদাহরণ। বাসটা দাঁড়িয়ে ছিল, বাসটা যখন চলতে শুরু করলো তখন শরীরের নিচের অংশ যেটা বাসের মেঝের সাথে লেগে আছে সেটা গতিশীল হয়ে গেল, কিন্তু শরীরের উপর এর ভাগ সে তার পূর্ববর্তী অবস্থা স্থিতিশীলই থাকতে চাইল। এবার যখন ওই জন্য পিছন দিকে হেলে গেলাম যখন বাসটা চলতে শুরু করলো, এটাই তো। এটা কি যে শরীরের উপরের ভাগটা তার স্থিতিজাড্য বজায় রাখতে চাইল। একইভাবে যখন হঠাৎ করে ব্রেক কষলো বা থেমে গেল, শরীরের নিচের অংশটা যেটা মেঝের সাথে আছে সেটা স্থির হয়ে গেল, কিন্তু উপরের অংশটা তার গতিজাড্য বজায় রাখতে চাইল, তাই সামনের দিকে হেলে গেল। তো এইগুলো ক্লাস 9-এ আরও ডিটেলসে আলোচনা করা হয়েছে। একটা স্থিতিজাড্যর এই জাড্য ধর্মের একটা ভালো কোশ্চেন করা যাক, এটা কোনো একবারের এইচএসের কোশ্চেন, যে আমার কাছে একটা জানালা আছে, এই জানালা দিয়ে যদি একটা গুলি ছোড়া হয়, বুলেট, তাহলে দেখা যায় এরকম একটা শার্প একটা গর্ত সৃষ্টি হয়েছে। কিন্তু যদি একটা পাথর ছোড়া হয় তখন দেখা যাবে এই জানলাটার মধ্যে মানে ফাটল ধরে গেছে, মানে এটা আরও বড় হয়েছে। তো এই আর কি। তো এটা কেন হচ্ছে, এটাই হলো প্রশ্নটা। তাহলে এখানে বুঝতে হবে বন্দুকের গুলির বেগ পাথরের থেকে অনেক বেশি, তাই জন্য বন্দুকের গুলি যে স্পর্শকাল এই কাঁচের সাথে সেটা অনেক কম, অর্থাৎ সেই ক্ষুদ্র সময় এই পাশের অণুগুণর এই গতিশক্তিটাকে ট্রান্সমিট করে তারপরে তাদের যে স্থিতিজাড্যটাকে নষ্ট করতে সক্ষম হয়নি। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, পাথরের স্পর্শকাল অনেক বেশি, এই অনেক বেশির তুলনায় যেটা হয়েছে সে সময় পেয়ে গেছে যে যেখানে হিট করছে তার পাশে অণুগুণকে সেই এনার্জিটা দিতে, এবং সেই এনার্জিটা পাওয়ার ফলে তাদের
গতি এই স্থিতিজাড্যটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য তারাও গতিজাড্যে গেছে, মানে আলটিমেটলি ক্র্যাকটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে। এবার বল তো আগে বলা হয়েছে, বলের ফান্ডামেন্টাল আলোচনাগুলো আরও ডিটেলসে করা যাবে। এবার যেটা দরকার সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও আচ্ছা, এই ভরবেগের ইংরেজিটা হলো মোমেন্টাম, জানা আছে তাও বলে দিলাম একবার, মোমেন্টাম। এবার আমরা যখন নিউটনস লয়ের এই আলোচনাটা করছি, মানে ফার্স্ট ল থেকে যখন আসছি, আমরা নর্মালি কি বলেছি, সরল রেখায় সমবেগ সরল রেখা বরাবর চলতে থাকবে। তো সরল রেখায় যখন গতি হয় তো তখন এই মোমেন্টামটাকে বলা হবে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। এটা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। আচ্ছা, তাহলে এখান থেকে এর এক্সপ্রেশনটা বার করা যাক। পি দিয়ে মোমেন্টাম ডিনোট করা হয়, এম ভি।
তো বোঝাই যাচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। এবার ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টাম কী হবে? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই মোমেন্টামকে নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। ভরবেগ একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন্ড হলো, বোঝাই যাচ্ছে এর এসআই ইউনিট কী হবে? কেজি মিটার পার সেকেন্ড এসআই ইউনিট, আর এটা নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর সিজিএস তো এই গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পার সেকেন্ড। আচ্ছা, এটা হলো। ধরা যাক দুটো বস্তু আছে, তাদের ভরগুণও আলাদা কিন্তু বেগগুণও এক। তাহলে প্রথম বস্তুর মোমেন্টাম কত হবে? P1 ইজ ইকুয়াল টু m1v, আর P2 ইজ ইকুয়াল টু m2v। তাহলে P1 বাই P2 ইজ ইকুয়াল টু m1 বাই m2। তাহলে এখানে যদি এবার m1টা গ্রেটার দ্যান m2 হয়, তাহলে বোঝাই যাচ্ছে P1টা গ্রেটার দ্যান P2, ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এইরকম যদি হয়, তার মানে যদি একই ভেলোসিটি হয়, তাহলে ভারী বস্তুর মোমেন্টাম ভরবেগ বেশি, হালকা বস্তুর ভরবেগ কম। এবার এখান থেকে যে আসল প্রমাণটা আসছে, ক্লাস 9-এর প্রমাণটা, সেটাকে একবার ক্লাস 9-এর মতন করে তারপর সেটাকে ক্যালকুলাস দিয়ে করলে আমাদের কাজটা কমপ্লিট হবে এই পার্টের। তাহলে ধরা যাক একটা বস্তু আছে, একটা বস্তুর উপর এফ বল প্রযুক্ত হয়েছে। তাহলে এফ বল প্রযুক্ত হচ্ছে, এম ভরের বস্তুর উপর। এই এফ বলের জন্য তার প্রারম্ভিক গতিবেগ ইউ থেকে ইউ পরিবর্তন হয়ে ভি হয়েছে। তাহলে এই পরিবর্তন হতে সময় হয়েছে, এই পরিবর্তনের জন্য সময় লেগেছে টি। এগুলো আমাদের সব অ্যাজাম্পশন, এই সিম্বলগুলোর। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে একটা কথা বলা আছে, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল? আচ্ছা, এখানে তো ভি গ্রেটার দ্যান ইউ যদি হয়, মানে অন্তিম বেগ যদি বড় হয়, তাহলে পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন নিলে হবে না, তার পরিবর্তনের হার নিতে হবে প্রতি একক সময়। এটি কি হবে? এটি বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। তাহলে এইটা হচ্ছে আমার এটা। তাহলে স্টেটমেন্টটা কি দাঁড়ালো? এফ প্রপোর্শনাল টু এম V2 মাইনাস V1 বাই টি। এটা এই V2 V1 না, V মাইনাস ইউ বাই টি, V মাইনাস ইউ বাই টি, এটা আছে। এবার এখান থেকে আবার আমরা জানি V ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে V মাইনাস ইউ বাই টি এর জায়গায় আমি কি লিখতে পারি? এ। তাহলে কি হলো? এফ প্রপোর্শনাল টু এম ইন্টু এ। তাহলে যদি আমি এখানে কনস্ট্যান্ট আনি,
তাহলে কত হবে, এফ ইজ ইকুয়াল টু কে এম এ। এবার আমি যদি শুধু ম্যাগনিচিউডগুলো লিখি, তাহলে ম্যাগনিচিউডগুলো নিলে কী হবে, এফ ইকুয়াল টু কে এম এ, একই ডিরেকশানে, তাই জন্য শুধু ম্যাগনিচিউডগুলো নিলাম। এবার এখান থেকে ওই সেই ছোটোবেলার অ্যাসাম্পশান, তাহলে এফ সমান সমান 1 হবে, তখন এম সমান সমান 1 যদি হয়, আচ্ছা এম সমান সমান মানে একটা একক ভরের বস্তুর উপর একক মানের বল প্রয়োগ করে একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করা হলে, যদি আমি এসআইতে করি, তাহলে এটা হলো কেজি, এটা হলো নিউটন, এটা হলো নিউটন, এটা হলো কেজি, আর এটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে এগুলো বসালে কে এর ভ্যালু আমি পাচ্ছি 1। তাহলে এখান থেকে ফাইনাল রেজাল্ট এলো এফ ইজ ইকুয়াল টু এম এ, অর ইন ভেক্টর ফর্ম অর ইন, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে দিস ইজ দ্য, এটা কি বলা হয় যে ম্যাথামেটিক্যাল ফর্ম অফ নিউটন সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এবার হলো এতক্ষণ যা ছিল সবই আগের আলোচনা, নতুন কিছু নেই। এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা নতুন যে অঙ্কের পদ্ধতিটা শিখেছি ক্যালকুলাস, সেইটা প্রয়োগ করে, তো কলনবিদ্যার সাহায্যে তাহলে পরিবর্তন, মোমেন্টামের পরিবর্তনের হার, এইটা হবে ডিপিডিটি। এটা কি, এটা এফের সাথে প্রপোর্শনাল, এটাই বলা হয়েছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ ইজ ইকুয়াল টু কে ডিপিডিটি। এবার পি ইজ ইকুয়াল টু এম ভি, তাহলে লেখা যায় কে ডি ডিটি অফ এম ভি। এম বস্তুর ভর, এম হলো বস্তুর ভর, আর ভি হলো বস্তুর বেগ। আচ্ছা, এবার এখানে কয়েকটা কথা বলবো, এখানেও আগেরটাতেও বলা যেত। এবার এরকম থাকলে কি হয়, দুটো জিনিসের প্রোডাক্ট থাকলে প্রথমটা বেরোয় ডিভিডিটি হবে, যোগ ভি বেরোলো ডিএমডিটি হবে। এই তো, এটাই তো নিয়ম ছিল। এবার আমরা আগের ক্ষেত্রেও ভরটাকে কনস্ট্যান্ট ধরেছি, ভরের পরিবর্তন ধরিনি। এখানেও ভরের যদি পরিবর্তন না ধরি, আমরা খুব সিম্পল কেস নিচ্ছি যে ভরটা পাল্টাচ্ছে না, আমাদের এই ভিটা পাল্টাচ্ছে। কিন্তু এরকম অনেক কেস আছে যেখানে ভর পাল্টায়। ভর পাল্টানোর বিভিন্ন কেস, কয়েকটা আমরা আলোচনা করব, আর কয়েকটা তোলা থাকবে। তো যেমন কিছু যেটা আলোচনা করব না সেগুলো হলো যে কিছু কিছু কণা আছে যাদের সময়ের সাথে, মানে যাদের বেগের সাথে তাদের ভর পাল্টায়, তো এগুলো আমাদের একদমই আলোচনার জায়গা নেই। কিন্তু আরও কিছু ভেরিয়েবল মাস প্রবলেম আছে, যেমন রকেট মোশন বা এসব, এখানে আমরা এটা আলোচনা করব। যাই হোক, এক্ষেত্রে এটাকে সিম্পলিফাই করে এই রেজাল্টের সাথে রিকনসাইল করানোর জন্য যেটা করছি, তো মাসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে মাসের চেঞ্জ নেই, তাহলে 0 হয়ে গেল, তাহলে কে এম ডিভিডিটি। এবার ডিভিডিটি জায়গায় এটা লেখা যায় ডি টু আর ডিটি টু, কারণ ভেলোসিটির জায়গায় ডি আর ডিটি লেখা যায়। তাহলে এটা যেমন সত্য, আবার এইটাও লেখা যেত
কে এম ইন্টু এ। একই কনসেপ্ট, যদি সবকটাকে ইউনিট ধরে নিই তাহলে কে এর ভ্যালু 1 চলে আসে, তাহলে কে এর ভ্যালু 1 দিয়ে কত পাই, তাহলে আমার দুটো ইকুইভ্যালেন্ট ফর্ম আসছে এফ ইকুয়াল টু, যদিও একই কথা তাও লিখে দিচ্ছি, ডি টু আর ডিটি টু, বা এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এটা হলো আমাদের নিউটন সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম when the mass is constant। এবার এখানে একটা ছোট কথা বলে দিই, এইটা না থাক, ওটা আর বলার দরকার নেই, ওটা অঙ্কের সময় বলা যাবে। তাহলে বল এর সংজ্ঞা, বলের মান, এই দুটো জিনিসই এখানে পাওয়া গেল। এবার এইখান থেকে কয়েকটা কথা বলা যেতে পারে যে যদি এবার কোনো বস্তুর উপর যদি বল শূন্য প্রয়োগ হয়, বল যদি শূন্য প্রয়োগ করা হয় তাহলে তার ত্বরণ কী হবে, শূন্য। তার মানে যে বেগ নিয়ে চলছিল সে সেই বেগ নিয়েই থাকবে। তার মানে বেসিক্যালি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির জায়গায় প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এটা তো জিরো, ই জিরো বলে, তার মানে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। যদি রেস্টে থাকে রেস্টে থাকবে, যদি স্ট্রেট লাইনে যে ভেলোসিটি নিয়ে মোশনে আছে সেটাই থাকবে। তাহলে আমাদের এইটাই তো আমাদের ফার্স্ট ল, তাহলে আমরা সেটাতেই ফিরত এলাম। এবার এখান থেকে আরেকটা কথা, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার এখান থেকে এই যে যদি দুটো ভ্যালু থাকে মাসের, প্রথম বস্তুটার এফ বল প্রয়োগ করা হয়েছে m1, তাহলে আর আরেকটা বস্তুর উপর এফ ভর আলাদা একই ত্বরণ, তাহলে বোঝাই যাচ্ছে যে বল দুটোকে ভিন্ন হতে হবে। তাহলে যদি m1 গ্রেটার দ্যান m2 হয়, m1টা বেশি ভারী m2 থেকে, তাহলে বোঝাই যাচ্ছে f1 গ্রেটার দ্যান f2 হবে। তার মানে ভারী বস্তুর অবস্থার পরিবর্তন করতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে এবং হালকা বস্তুর জন্য কম বল। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি, আর অবস্থার পরিবর্তনকে আমরা কি জানতাম, জাড্য। তাহলে আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট করতে পারি ভরের সাথে জাড্যের একটা সম্পর্ক আছে, যত বেশি ভর তার তত বেশি জাড্য। তাহলে এখানে মাস অফ আ বডি, একটা বস্তুর ভর, is the measure of its inertia। তার মানে একটা বস্তুর ভর তার জাড্যের পরিমাপ। তাহলে এখান থেকে বলাই যেতে পারে যে ওই একই কথা। তো এই লাইনটা দিয়ে দেয় মাঝে মাঝে যে ব্যাখ্যা করো, এরকম দিত প্রশ্নে আর কি। তাহলে এবার হলো বলের একক। তাহলে একক সাধারণত দু রকমের বলের, একটা হলো পরম একক বা অ্যাবসলিউট ইউনিটস, একটা পরম একক, আর একটা হলো অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিটস। তাহলে এখান থেকে আবার কি হয়, দুটো ভাগ, একটা হলো সিজিএস আর একটা হলো এসআই। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে এটা হলো ডাইন, আর এসআই পদ্ধতিতে হলো নিউটন। সংজ্ঞাগুলো অলরেডি আমাদের জানা, তাই আর বলছি না এখানে। আচ্ছা,
অভিকর্ষীয় একক মানে পৃথিবীর যে টান তার রেসপেক্টে যদি আমি ডিফাইন করি বলটা, তখন কি হবে? আমাদের জানা কেজি ওয়েট, আর আর সিজিএসে এসআইতে কেজি ওয়েট, আর সিজিএসে হলো গ্রাম ওয়েট। এবার কয়েকটা কনভার্সনস বলে দিলে সুবিধে হয়। তাহলে নিউটন আর ডাইন, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। আর এটা হলো আমার সিজিএসএ, এটা হলো এদের মধ্যে রিলেশনশিপ। আর এদের মধ্যে তাহলে কেজি ওয়েট, তাহলে 1 কেজি ওয়েট পৃথিবীর টান, তাহলে বল মানে ভর, তাহলে 1 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন দিয়ে গুণ করতে হবে, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে এখান থেকে গুণ করলে কত পাচ্ছি? 9.81 নিউটন। এটা হলো আমাদের এই কনভার্সনটা। আর সিজিএসএ করলে একই ব্যাপার, 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 981 ডাইন। এই কয়েকটা জিনিস একটু অঙ্ক করতে করতে মাথায় বসে যাবে। এবার কিছু প্রবলেম দেখা যাক। বেসিক্যালি সেকেন্ড ল অফ মোশন আর আমরা যে কাইনেমেটিক্সের ফর্মুলাগুলো করেছি এইগুলোর অ্যাপ্লিকেশন দুটো কম্বাইন্ড। নাম্বার 1, 50 গ্রাম ভরের কোনো স্থির বস্তুর উপর দুশো ডাইন বল ছ সেকেন্ড ধরে ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হলো। 1, বল ক্রিয়াকালীন বস্তুর ত্বরণ কত? বল ক্রিয়াকালীন বস্তুর ত্বরণ কত? দু নম্বর, 6 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? নম্বর 3, 6 সেকেন্ড পরে বস্তুর প্রাথমিক অবস্থান থেকে
কত দূরে থাকবে। নাম্বার 4, বল ক্রিয়া বন্ধ হওয়ার বলের ক্রিয়া বন্ধ হওয়ার পরবর্তী 5 সেকেন্ড সময় বস্তুটি আরো কত দূর যাবে। উত্তর প্রথমে কি কি দেওয়া আছে ওগুলোকে লিখে নিই। ভর 50 গ্রাম, বল 200 ডাইন, সময় 6 সেকেন্ড। তাহলে এখানে যা দেখছি সবই আমাদের সিজিএস ইউনিটে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে সবার প্রথমটা কি বলেছে, বল ক্রিয়াকালীন বস্তুর ত্বরণ কত। তাহলে আমরা জানি নিউটনের সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ হলো 200, এম হলো 50 ইন্টু এ। তাহলে দেয়ারফর এ ইকুয়াল টু কত হবে, 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দুটো কথা এখানে সবসময় ইউনিট কোন সিস্টেমে আছে চেক করতে হবে, 1 নম্বর সবার প্রথম কাজ। 2 নম্বর হলো এই যে আনসারটা বেরোবে সেই তার ইউনিটটা কিন্তু দিতেই হবে, না হলে পুরো এর জন্য যা মার্কস অ্যাওয়ার্ডেড আছে, তো যদি এখানে 1 থাকে তাহলে হাফ কেটে নেবে, আর যদি 2 থাকে 1 কেটে নেবে। এখানে মানে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার 2তে কি বলেছে, 6 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। তাহলে বেগের তো ফর্মুলা জানি, এগুলো নিজে খাতায় করার সময় ভর ব্র্যাকেটে এম, বল ব্র্যাকেটে এফ, সময় ব্র্যাকেটে টি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই এফ ইকুয়াল টু এম এ বলে করতে হবে। এগুলো আমরা জানি বলে আমি আর এগুলো বেশি ডিটেলসে গেলাম না। আচ্ছা, তাহলে স্থির বস্তু কি ছিল, স্থির ছিল। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাও আমাদের কাছে একটা ডেটা। তাহলে ইউটা 0, এ কত, অ্যাক্সেলারেশন 4, কত টাইম, 6 সেকেন্ড ধরে কাজ করেছে। তাহলে এখান থেকে যে আনসারটা পাবো সেটা হলো 24 সেন্টিমিটার পার সেকেন্ড হলো। 3 নম্বরে কি বলেছে, ছ সেকেন্ড পরে বস্তুর প্রাথমিক অবস্থান থেকে কত দূরে থাকবে। তাহলে দূরত্ব বার করতে হবে, বেগ জানি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ত্বরণ হয়েছে তাই। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি আমাদের কত, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, তাহলে টাইম গুণ করলে 0 হয়ে গেল, হাফ এ 4 আর টি হলো 6 সেকেন্ড মানে 36, 6 স্কোয়ার 36। তাহলে কত হচ্ছে আমার, এটা হচ্ছে 72 সেন্টিমিটার। এই 2 দিয়ে কেটে 4 দিয়ে কাটলাম 2, তাহলে 2 ইন্টু 36, 72 সেন্টিমিটার। এবার কি বলেছে নাম্বার 4 কি বলেছে, বলের ক্রিয়া বন্ধ হওয়ার পরবর্তী 5 সেকেন্ড সময় বস্তুটি আরও কত দূর যাবে। তাহলে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, তার মানে নিউটনের ল লাগিয়ে কি পাই, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে অর্থাৎ বল নেই। তাহলে ত্বরণ থাকবে কি, ত্বরণ থাকবে না।
তার মানে যে বেগটা অ্যাটেন করেছিল 6 সেকেন্ড পর, সেই বেগটা নিয়েই ও সমগতিতে যাত্রা করবে। তাহলে যদি আমি এই ডিস্টেন্সটা বার করতে চাই, সাপোজ s1 ধরলাম, তাহলে ভেলোসিটি ইনটু টাইম। তাহলে ভেলোসিটি কত আমার এখানে? ভেলোসিটি কত পেয়েছি? 24 পেয়েছি। আর কত সময় ধরে? 5। তাহলে 24 ইন্টু 5, তাহলে হচ্ছে 120 সেন্টিমিটার। তাহলে এই পথটা মানে এতটা দূরে থাকবে। নেক্সট প্রবলেম। এক কেজি ভরের একটি বস্তুর উপর F is equal to 10I প্লাস 5J বল ক্রিয়া করছে। প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির থাকলে পাঁচ সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায় থাকবে? অবস্থান কোথায় হবে? উত্তর। আচ্ছা, এইখানে যেটা বোঝার সেটা হলো এফ দিয়ে দিয়েছে সবার প্রথম 10I প্লাস 5J, আর বস্তুটার ভর দিয়ে দিয়েছে 1 কেজি। ব্যাপারটা হলো, আচ্ছা এই বলটা এটা করে এটা নিউটন এন আছে। আচ্ছা, এই যে বলটা দিয়ে দিয়েছে, তাহলে F ইকুয়াল টু এম এ, এটা হয় ভেক্টর ফর্মেও তাই হয়। তার মানে যদি এটাকে মাস দিয়ে ভাগ করে দিই ফোর্সটাকে, তাহলে আমি ত্বরণ পাবো, তাই তো? তাহলে F বাই এম, এম তো স্কেলার, কোনো চিন্তা নেই। তার মানে যাই হোক আমার এটা আসছে 10I, 1 দিয়ে ভাগ করে দিলাম বলে কোনো চেঞ্জ হবে না এটা। এখানে মজার ব্যাপারটা হলো যে এই অ্যাক্সেলারেশনটা কিন্তু দুটো দিকে কাজ করছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, মানে বেসিক্যালি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবার এখানে ত্বরণ প্রাথমিক অবস্থায় স্থির, ঠিক আছে? তাহলে স্থির ছিল, তাহলে ইউ এর ভ্যালু কত হবে? 0। এখন এইটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা করেও ক্যালকুলেট করা যায়, আর একবারেও ক্যালকুলেট করে দেওয়া যায়। তাহলে যদি অবস্থান টি সময় কত সময় পর, 5 সেকেন্ড পর বার করতে বলেছে, এইভাবে না লিখে আর টি ইকুয়াল টু 5, তাহলে আমার ফর্মটা কি? একটা একটা করে দেখি, আমি ভেক্টরেই লিখছি, আলাদা আলাদা করে লিখছি না, যাতে চিন্তাটা একটু, এবার তো ভেক্টর তো শিখে গেছি, অসুবিধে কী আছে? তাহলে প্রথম এক্সের জন্য ভাবি, ইউটি, তো বেসিক্যালি ইউএক্সটি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, এইটা হবে আই ক্যাপ, প্লাস ইউওয়াইটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এবার ইনিশিয়াল ভেলোসিটিটা এটা 0, মানে ইউএক্সও 0, এর থেকে কি লেখা যায়? ইউএক্সও 0
আর ইউওয়াইও 0 ইনিশিয়ালি রেস্টে ছিল। ঠিক আছে, তাহলে কম্বাইন করেও লিখে দেওয়া যেত, কিন্তু দরকার কি, তাহলে কম্বাইন করেও লেখা যেত, তাহলে এটাকে এইভাবেও লেখা যেত। আচ্ছা, আর একটু কমপ্লিকেটেড করে দেখিয়ে দেবো। তারপর ইউএক্স ইউওয়াই তো 0 হয়ে গেল, তাহলে হাফ ইন্টু টি স্কোয়ার ইন্টু এক্স, কম্বাইন করেই দিলাম, ইউআই জে ক্যাপ, এক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ, তাহলে হাফ ইন্টু কত 5 সেকেন্ড 25 ইন্টু এক্স কত, এর মানে বেসিক্যালি এটা 10i প্লাস 5j হচ্ছে না, তাহলে কত হচ্ছে 250/2, 250/2 125 i ক্যাপ, আর এটা হচ্ছে 25 ইন্টু 5 125, তাহলে 125, তার মানে 62.5 জে ক্যাপ। তাহলে কি বলেছে, বস্তুটির অবস্থান কোথায় থাকবে, তাহলে তার ভেক্টর ফর্মটা পেয়ে গেলাম, এটা মিটারে পাবো। যদি ম্যাগনিটিউড বার করতে হয় তাহলে আর টি ইকুয়াল টু 5, এর যদি মড ভ্যালু বার করতে হয় তাহলে রুট আন্ডার 125 হোল স্কোয়ার প্লাস 62.5 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেটর ইউজ করলে যে ভ্যালুটা আসে 139.75 মিটার। এখন আমি বলছিলাম এইটা না, এটাকে আরও সুন্দর করে লেখা যায়, এটাই যে আর টি ইকুয়াল টু 5, আমি জানি না কোনটা কি, আমি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমি এভাবেও লিখতে পারি, এটাই বলছিলাম, আমি এটাই লিখতে পারি, এটা বলছিলাম। তাহলে ইউ তো গোটাটাই 0, এটা লিখে লাভই নেই, তাহলে হাফ এর ভ্যালুটা 10i প্লাস 5j ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার, আমি এটা বলি। এইভাবেও ডিরেক্ট এইটা না ভেঙে এইভাবেও লেখা যায়, এরপর যেমন হয়েছে তেমন। এরপরে আরও কিছু প্রবলেম করে তারপর থার্ড ল দেখতে হবে।